নমস্কার বন্ধুরা, বিশ্বজয় একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব মিশন ডাব্লিউবিপি কনস্টেবল 2024 নিয়ে। এই 2024 মিশন ডাব্লিউবিপি কনস্টেবলের যে সিলেবাস আছে, তা প্রথমে আছে জেনারেল নলেজ, তা থাকবে 25 নম্বরের, এবং ম্যাথ মাধ্যমিক স্ট্যান্ডার্ড লেভেলের, তা থাকবে 25 নম্বরের, এবং ইংলিশ মাধ্যমিক স্ট্যান্ডার্ড লেভেলের, তাও থাকবে 10 নম্বরের, এবং রিজনিং বা জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং, তা থাকবে 25 নম্বরের। টোটাল আমাদের পরীক্ষা হবে 85 মার্কস। এই 85 মার্কসের মধ্যে যে পরীক্ষা হবে, তা তোমাদের প্রত্যেকটি বিষয় ডিটেলসে এবং শর্টকাট প্রত্যেকটি বিষয় আমরা আলোচনা করব, পড়াবো। তোমরা আমাদের সাথে সব সময় যুক্ত থাকো। ম্যাথমেটিক্স প্রথমে আমরা আলোচনা করব ম্যাথমেটিক্স নিয়ে। মাধ্যমিক স্ট্যান্ডার্ড লেভেলের যে ম্যাথমেটিক্স আছে সেইগুলো নিয়ে এটি চ্যাপ্টার ওয়াইজ আমরা ধরে সমস্ত অঙ্ক করব। যে ধরনের অঙ্ক আমাদের বিগত বছরে ডাব্লিউবি কনস্টেবলের পরীক্ষায় এসেছে বা কেপি কলকাতা পুলিশের কনস্টেবলের পরীক্ষায় এসেছে, সেই সমস্ত ধরনের শর্ট নিয়মে এবং ডিটেলসে বুঝবো এবং করব। আমাদের মনে রাখতে হবে আমাদের একটাই লক্ষ্য, বিশেষ করে ম্যাথ এবং ইংলিশে প্রতিটি চ্যাপ্টার ওয়াইজ আমাদেরকে সমস্ত ডিটেলস ভিডিও আমরা প্রোভাইড করব এবং বোঝাবো। মিশন ডাব্লিউপি কনস্টেবল 2024-এর গড়ের দ্বিতীয় সেট নিয়ে আমরা চলে এসেছি। এর আগে আমাদের প্রথম সেট হয়েছে, সেটি আমরা বিশ্বজয় একাডেমি ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারো। যদি কোনো রকম বুঝতে অসুবিধা থাকে তাহলে কমেন্টে জানাও, ঠিক আছে? তো আমরা শুরু করছি গড় চ্যাপ্টারের দ্বিতীয় সেটের প্রথম অঙ্কটি আছে, প্রথম 6টি জোড় সংখ্যার যোগফল কত? প্রথম 6টি জোড় সংখ্যার যোগফল কত? অপশন এ 44, অপশন বি 42, অপশন সি 46, নাকি অপশন ডি 40? চলো অঙ্কটি আমরা দেখে নিই। আমরা জানি প্রথম 6টি জোড় সংখ্যার গড় সমান 6 + 1 সমান 7। প্রথম 6টি জোড় সংখ্যার গড় 7। তাহলে প্রথম 6টি জোড় সংখ্যা যদি গড় 7 হয়, তাহলে প্রথম 6টি জোড় সংখ্যার সমষ্টি কত হবে বা যোগফল কত হবে? যোগফল হবে, লিখে নিই আমরা, প্রথম 6টি জোড় সংখ্যার যোগফল হবে 6 × 7 = 42। সেটা আমরা লিখে নিই। ছয় × 7 = 42। কেন? কারণ যেহেতু 6টি সংখ্যার গড় আমাদের 7 হয়েছে, তাহলে 6টি সংখ্যার যোগফল হবে আমাদের 42। তাহলে অপশন বি সঠিক উত্তর, ঠিক আছে? এরপর আমরা এটা অন্য নিয়মে করতে পারি। একটা অন্য নিয়ম আছে, কিরকম শর্টকাট কিরকম আছে না, শর্টকাটটি মনে রাখতেই পারি আমরা, যে প্রথম 6টি জোড় সংখ্যার যোগফল চেয়েছে না, n × n + 1। n এর মান আমরা কোনটা বসাবো না, এমনি n এর মান যেহেতু আমাদের প্রথম 6টি বলেছে, তাই n এর মান আমরা 6 বসাবো। তাহলে n এর মান যদি আমরা 6 বসাই, তাহলে আমাদের আসছে 6 × 6 + 1 সমান আমাদের আসছে 6 × 7 সমান 42। তাহলে আমাদের উত্তর হয়ে গেল কি? উত্তর হয়ে গেল অপশন বি 42। এরপর আমরা 2 নম্বর অঙ্কটি দেখব। 2 নম্বর অঙ্কটিতে কি দেওয়া আছে না, একটি পরিবারের 6 জন সদস্যের গড় বয়স 25 বছর। তাদের মধ্যে কনিষ্ঠ সদস্যের বয়স 5 বছর। তার জন্মের সময় সদস্যদের বয়সের গড় কত ছিল? অপশন এ 24 বছর, অপশন বি 28 বছর, অপশন সি 26 বছর, নাকি অপশন ডি 30 বছর? বন্ধুরা দেখো, অঙ্কটা কিন্তু ডাব্লিউবিপি কনস্টেবল প্রিলিমস এক্সাম 2023-এ এসেছিল। তাই এরকম ধরনের অঙ্ক তোমাদের যে কোনো সময় আসতে পারে। তাই এরকম ধরনের অঙ্কের প্রতি আমরা একটু বেশি গুরুত্ব দেব। অঙ্কটি আমরা করে দেখি। একটি পরিবারের 6 জন সদস্যের গড় বয়স 25 বছর। তাহলে পরিবারটির যে 6 জন সদস্য আছে, তাদের বর্তমান বয়সের সমষ্টি বা যোগফল কত? আমরা সেটা লিখি। 6 জন সদস্যের মোট বয়স কত বর্তমানে?
25 গুণিত 6 সমান 150 বছর। তাহলে এবং কি বলছে কনিষ্ঠের বয়স 5 বছর, তাহলে সেটা আমরা লিখে নেব যে পরিবার সদস্যের মধ্যে কনিষ্ঠ সদস্যের বয়স 5 বছর। তাহলে আমরা লিখে নিব যে কনিষ্ঠ সদস্যের বয়স 5 বছর। 5 বছর। তার জন্মের সময় সদস্যদের বয়সের গড় কত ছিল? অর্থাৎ সে যখন জন্মেছিল তখন 5 বছর আগে সে জন্মেছিল। 5 বছর আগে যখন সে জন্মেছিল তার বয়সের 6জন সদস্য হয়েছিল, সেই সদস্যদের মধ্যে বয়সের গড় কত ছিল? বলেছে কি 6জন সদস্যের বয়সের গড় তার জন্মের সময়, অর্থাৎ যে কনিষ্ঠ সদস্য আছে যার বর্তমান বয়স 5 বছর, তার জন্মের সময় অর্থাৎ 5 বছর আগে। এখানে বন্ধুরা অঙ্কটা কিন্তু একটু ঘুরিয়ে দেওয়া আছে। অঙ্কটা কিরকম ঘুরিয়ে দেওয়া আছে? কনিষ্ঠর বর্তমান বয়স 5 বছর, কনিষ্ঠের যে সদস্য আছে তার বর্তমান বয়স দেওয়া আছে 5 বছর, তার জন্মের সময় যে কথাটা দেওয়া আছে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তার জন্মের সময় মানে কি? তার জন্মের সময় এখন যদি বর্তমান বয়স 5 বছর হয়, তার জন্মের সময় মানে 5 বছর আগের কথা বলা হয়েছে। তাহলে 5 বছর আগের যেহেতু কথা বলা হয়েছে এটা আমাদের মাথায় রাখতে হবে। অঙ্কটা করে আমাদের এটা বুঝতে হবে যে তার জন্মের সময় যেহেতু 5 বলেছে, তার মানে তার 5 আমাদেরকে উত্তর চেয়েছে কি না 5 বছর আগের। 5 বছর আগের, তাহলে 5 বছর আগের যে এখন 6জন সদস্য আছে সেই 6জন সদস্যের বয়সের গড় কত ছিল এটা আমাদের উত্তর চেয়েছে। তাহলে আমাদের কি বের করতে হবে যে আমরা পেয়েছি বর্তমান বয়স 6জন সদস্যের মোট বর্তমান বয়সের সমষ্টি 150 বছর, কনিষ্ঠ সদস্যের বয়স 5 বছর। তাহলে 5 বছর আগে 6জন যে সদস্য আছে পরিবারের তাদের বয়সের সমষ্টি কত এটা আমাদেরকে আগে বের করতে হবে। তাহলে আমরা লিখতেই পারি যে 6জন সদস্যের 5 বছর আগে বয়সের সমষ্টি ছিল কত ছিল না এখন যে বর্তমান বয়সের সমষ্টি কত হয় 150 বছর, তার থেকে প্রত্যেকের বয়সের 5 বছর করে কমে যাবে। তাহলে এখন বয়স আছে সবারই 150 বছর, তার থেকে প্রত্যেকের বয়স যে 6জন সদস্য আছে প্রত্যেকের বয়স থেকে 5 বছর কমে গেলে মোট কত কমে যাবে না 6 গুণিত 5, এত বছর কমে যাবে। তাহলে সমান কত হবে 150 মাইনাস 30 সমান 120 বছর। বন্ধুরা এখানটা কিন্তু বোঝার খুবই দরকার আছে। কি বলতে চাইছে আরেকবার আমি ভালোভাবে বোঝাচ্ছি। বোঝাতে চেয়েছে যে কনিষ্ঠের সদস্য যে আছে তার বর্তমান বয়স 5 বছর, তাহলে তার জন্মের সময় সদস্যদের বয়সের গড় কত ছিল? তার জন্মের সময় মানে কি বর্তমান বয়স যদি 5 বছর হয়, তার জন্মের সময় মানে সে যখন জন্মেছিল অর্থাৎ 5 বছর আগে, 5 বছর আগে পরিবারের সদস্যদের গড় বয়স কত ছিল? আমাদের বর্তমান সদস্যদের বয়সের গড় বেরিয়েছে 150 বছর। 6জন সদস্যের 5 বছর আগে, 5 বছর আগে যদি আমি 6জন সদস্যের বয়সের গড় বের করতে চাই তাহলে কি করতে হবে? আমার বর্তমান বয়সের গড় দেওয়া আছে 150 বছর, সেখান থেকে প্রত্যেক জনের 5 বছর করে বিয়োগ হবে। প্রত্যেক জনের যদি 5 বছর করে বিয়োগ হয়, 6জন সদস্য আছে প্রত্যেকের 5 বছর করে বিয়োগ হলে আমাদের কত হবে 6 5 30 সমান 150 মাইনাস 30 সমান 120 বছর সোজা। ঠিক আছে, তাহলে 6জন সদস্যের 5 বছর আগে বয়সের সমষ্টি ছিল 120 বছর। তাহলে আমাদের কি পেয়ে যাবো এখান থেকে 6জন সদস্যের 5 বছর আগে বয়সের গড় কত ছিল? ছজন সদস্যের 5 বছর আগে বয়সের গড় ছিল, তখন যে কনিষ্ঠ যে সদস্য ছিল তার বয়স কিন্তু ছিল সেই জন্মেছিল, তার মানে কি তার বয়সটা তখনও কাউন্ট হয়নি। তাহলে সেখানে কিন্তু যেহেতু কাউন্ট হয়নি, 1 বছরও তার বয়স হয়নি, বয়সটা জাস্ট জন্মেছিল, তাহলে তার বয়স তার তার যে হিসাবটা অর্থাৎ সে যে জনসংখ্যা সেই জনসংখ্যাটা কিন্তু এখানে গোনা হবে না। এই জিনিসটি মাথায় রাখতে 6জন সদস্য যদিও বলা হয়েছে, কিন্তু আমাদের কি করতে হবে না যেহেতু 120 বছর আমাদের বেরিয়েছে, কিন্তু যেহেতু সেই কনিষ্ঠ সদস্য সেই সবেমাত্র জন্মগ্রহণ করেছিল অর্থাৎ নবজাতক সে, তাহলে তার কিন্তু হিসাবটা এখানে গোনা হবে না, কারণ সে জাস্ট জন্মেছে। তাই যদি 1 বছর পরে হতো
তাহলে তার জন্মটা, তার জনসংখ্যাটা কাউন্ট হতো। কিন্তু যেহেতু সে জাস্ট জন্মেছে নবজাতক, সেই বছরের হিসাব করা হচ্ছে, তাহলে তার কাউন্ট হবে না তার সদস্য পদটা। তাহলে 120/5 সমান 24 বছর। এইখানটা কিন্তু আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। আরেকবার বলছি আমি, 6জন সদস্যের 5 বছর আগে, অর্থাৎ 5 বছর আগে কনিষ্ঠর বয়স কিন্তু সে জাস্ট নবজাতক, সে জাস্ট জন্মেছে, তাহলে তার কি তার জনসংখ্যাটা এখানে কিন্তু কাউন্ট হবে না। ভাগ করার সময় আমাদের এটা মনে রাখতে হবে, 120/5 করা হবে। 6জন যদিও বলা হয়েছে, কিন্তু সে যেহেতু নবজাতক, তার সেই বছরে যেহেতু জন্ম হয়েছে, তার বয়স ধরা হয়নি, তার জন্য তার এখানে জনসংখ্যাটা আমার কাউন্ট হবে না। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। 120/5 ভাগ করলে 24 বছর হবে, এবং 24 বছর দেখি আমাদের কোথায় উত্তর আছে, অপশান এ আছে 24 বছর। 24 বছর আমাদের উত্তর হয়ে যাবে অপশান এ। এরকম ধরনের অঙ্ক ডাব্লিউবিপি কনস্টেবল প্রিলিমস এক্সাম 2023-এ এসেছিল, এবং আসার চান্স এরকম ধরনের অঙ্কের অনেক বেশি। ঠিক আছে, দেখি তার পরের অঙ্কটি কি আছে। 3 নম্বর অঙ্কটি দেখে নিলে, 3 নম্বর অঙ্কটিতে কি আছে না, আছে শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ঘন্টায় 100 কিমি বেগে যায় এবং ঘন্টায় 120 কিলোমিটার বেগে ফিরে আসে। শতাব্দী এক্সপ্রেসের যাতায়াতের গড় গতিবেগ অর্থাৎ এভারেজ স্পিড কত ছিল? বন্ধুরা আরেকবার অঙ্কটি দেখে নিই। শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ঘন্টায় 100 কিমি বেগে যায় এবং ঘন্টায় 120 কিলোমিটার বেগে ফিরে আসে। শতাব্দী এক্সপ্রেসের যাতায়াতের গড় গতিবেগ এভারেজ স্পিড কত ছিল? অঙ্কটি দেখো বন্ধুরা, কেপি কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমস 2023-এ কিন্তু অঙ্কটি এসেছিল, এবং এই ধরনের অঙ্ক আসার চান্স অনেক বেশি থাকে। তাই এই ধরনের অঙ্কের প্রতি গুরুত্ব দেবো, এবং সব অঙ্কের প্রতি গুরুত্ব দেবো, কিন্তু এরকম ধরনের অঙ্কের প্রতি আমরা একটু বেশি গুরুত্ব দেবো। তাহলে অঙ্কটি আমরা একটি শর্টকাট নিয়মের মাধ্যমে করব নাকি। যদি দেওয়া থাকে কোনো ট্রেন বা কোনো গাড়ি 100 কিমি বা কোনো কিছু একটা কিলোমিটার নির্দিষ্ট কিলোমিটার বেগে সমান দূরত্ব গিয়ে, এবং সেই সমান দূরত্বে কিছু একটা বেগে ফিরে আসে, তাহলে যদি যাতায়াতের গড় গতিবেগ বের করতে বলে, তাহলে আমরা কি করতে হবে না, যে সমান দূরত্ব যাচ্ছে সমান দূরত্ব এবং ফিরে আসছেও সেই সমান দূরত্বই, কিন্তু তাদের কি দুটোর গতিবেগের ডিফারেন্স আছে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে এই সূত্রটি অ্যাপ্লাই হবে না, এই যে যাতায়াতের যাচ্ছে যে স্পিডটাতে, সেটাকে আমরা ধরবো এক্স, এবং যেটাতে ফিরে আসছে সেটাকে আমরা ধরবো ওয়াই। তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের সূত্রটি হবে, যদি আরেকবার বলছি আমি, যদি কোনো নির্দিষ্ট দূরত্ব কোনো কিছু একটা গতিবেগে যাচ্ছে এবং সেই সমান দূরত্বই ফিরে আসছে আলাদা কোনো গতিবেগে, তাহলে আমাদের যাওয়ার গতিবেগটাকে আমরা ধরলাম এক্স এবং ফিরে আসার গতিবেগটাকে ধরলাম আমরা ওয়াই। তাহলে সূত্রটি কি হবে, সূত্রটি হবে না 2xy/x+y সমান, যেটা হবে সেটা আমাদের হয়ে যাবে গড় গতিবেগ, সেটা হয়ে যাবে আমাদের গড় গতিবেগ। তাহলে আরেকবার বুঝে নিই জিনিসটা, কোনো জিনিস সমান দূরত্ব কোনো একটা জায়গাতে নির্দিষ্ট জায়গাতে যাচ্ছে কোনো কিছু একটা গতিবেগে, এবং ফিরে আসছে অন্য সেম দূরত্বটা ফিরে আসছে অন্য কিছু একটা গতিবেগে। তাহলে আমরা প্রথমে যে স্পিডে বা যে গতিবেগে যাচ্ছে সেটাকে আমরা ধরলাম এক্স, এবং যে গতিবেগে ফিরে আসছে সেটাকে আমরা ধরলাম ওয়াই। তাহলে এক্স ওয়াই ধরে আমরা যদি করি, সূত্র আমাদের ট্রিক্সটা কি আছে, 2xy/x+y, 2xy/x+y সমান যেটা হবে সেই স্পিডটা আমাদের হয়ে যাবে উত্তর। তাহলে লিখে দিই, 2 এখানে আছে যাচ্ছে এক্স গতিবেগে যাচ্ছে, মানে 100 কিলোমিটার বেগে গতিবেগে যাচ্ছে, 100 লিখে দিলাম, এবং ওয়াই আছে কি, ওয়াইটা আসছে যে গতিবেগে সেই গতিবেগটা লিখে দিলাম 120, আর নিচে লিখে দিলাম 100 + 120 সমান 2 × 100 × 120। আমরা লিখে দিলাম কাটাকাটি সুবিধার জন্য, প্লাস দুটোই প্লাস করলে আমাদের আসছে 220, শূন্যই শূন্যই কাটলাম, 6 দিয়ে
2 দিয়ে কাটলে আসছে 11, 2 দিয়ে কাটলে আসছে 2 দিয়ে আমরা এটাকে না কেটে এটা কেটে দিলাম 2 দিয়ে, তাহলে এটা আমাদের থেকে গেল 12 সমান কত হলো 1200/11। এটা যদি আমরা ভগ্নাংশের আকারে লিখি তাহলে আমাদের আসবে কত 11 একে 11, 100009/1/11 কিমি পার আওয়ার। তাহলে উত্তর আমাদের কি হলো, উত্তর আমাদের হয়ে গেল 109 পূর্ণ 1/11। তাহলে 109 পূর্ণ 1/11 আমাদের কোথায় আছে, অপশন এ তে আছে 110 না, অপশন বি তে আছে 119 পূর্ণ 1/11 না, অপশন সি তে কি আছে 109 পূর্ণ 1/11। তাহলে অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, অপশন সি। অঙ্কটা দেখো বন্ধুরা, অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এরকম ধরনের অঙ্ক খুব বেশি পড়ে থাকে কলকাতা পুলিশ কনস্টেবল, কেপি কনস্টেবল বা ডাব্লিউপি কনস্টেবল সব, তাই এরকম ধরনের অঙ্কের প্রতি আমরা বেশি গুরুত্ব দেবো। ঠিক আছে, তো অঙ্কটা বুঝতে যদি কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাও, আমি তোমাদের সম্পূর্ণ সহযোগিতা করব অঙ্কটি আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার। ঠিক আছে, তো আমরা চলে যাই পরের অঙ্কটিতে, 4 নম্বর অঙ্কটিতে। তো বন্ধুরা দেখি আমরা 4 নম্বর প্রশ্নটি কি আছে। 4 নম্বর প্রশ্নটি আছে 16টি ছেলের গড় বয়স 20 বছর, তাদের মধ্যে একটি নতুন মেয়ে আসে, ফলে সবার গড় বয়স 2 বছর বেড়ে যায়। নতুন মেয়ের বয়স কত? আবার অঙ্কটি পড়ছি, 16টি ছেলের গড় বয়স 20 বছর, তাদের মধ্যে একটি নতুন মেয়ে আসে, ফলে সবার গড় বয়স 2 বছর বেড়ে যায়। নতুন মেয়ের বয়স কত? বন্ধুরা অঙ্কটি কিন্তু দেখো ডাব্লিউপি কনস্টেবল মেন্সের 2020 সালে এসেছিল। ঠিক আছে, তাহলে এরকম ধরনের অঙ্ক আমি আগেও বলেছি, গড় থেকে গড়ের চ্যাপ্টার থেকে 1টি থেকে 2টি অঙ্ক প্রতি বছর ডাব্লিউপি কনস্টেবল বা কেপি কনস্টেবলে আসেই। ঠিক আছে, তাহলে দেখতেই পাচ্ছি যে ডাব্লিউপি কনস্টেবল মেন্স 2020-তে এসছে এই অঙ্কটি, এবং আগের অঙ্কটিও ডাব্লিউপি কনস্টেবল প্রিলিমস 2023-এ এসেছিল। ঠিক আছে, তাহলে গড়ের অঙ্ক দিয়ে আমাদের খুবই ইম্পর্ট্যান্ট, তাই এই অঙ্কটি আমরা একবার দেখে নিই। 16টি ছেলের গড় বয়স দেওয়া আছে 20 বছর, তাহলে আমাদেরকে বের করতে হবে 16টি ছেলের মোট বয়স কত। তাহলে আমরা লিখি 16টি ছেলের মোট বয়স মোট বয়স 20 গুণিত 16 সমান 320 বছর। নতুন 320 বছর হলো, তাহলে নতুন একজন এসছে, তাহলে নতুন একজন এলে আমাদের মোট জনসংখ্যা কজন হবে? 16 যুক্ত 1 সমান 17 জন। তাহলে এখন ষোলো প্লাস 1 সমান 17 জন। তাহলে কি বলেছে 17 জন এখন হয়েছে, তাহলে 17 জন যখন হয়েছে তখন গড় বয়স কত হয়েছে? গড় বয়স 2 বছর বেড়ে গেছে। গড় বয়স 2 বছর বেড়ে গেছে মানে কি 20 বছর আগে গড় বয়স ছিল, এখন 2 বছর বেড়ে গেছে, তার মানে এখন নতুন গড় বয়স হয়েছে কত? 20 যুক্ত 2 সমান 22 বছর। তাহলে লিখতেই পারি আমরা 17 জনের, এখন 17 জনের গড় বয়স হয়েছে 20 যুক্ত 2 সমান 22 বছর। কুড়ি যুক্ত 2 সমান 22 বছর। তাহলে 17 জনের এখন গড় বয়স হয়েছে 22 বছর, তাহলে 17 জনের এখন মোট বয়স কত হয়েছে সেটা বের করতে হবে। তাহলে কি লিখতে হবে? 17 জনের মোট বয়স হয়েছে, এখন 17 জনের মোট বয়স হয়েছে কি হবে না 22 গুণিত 17, 22 গুণিত 17 সমান আছে 17 দুগুণে 34-এর 4, হাত থাকে 3, 17 2-এ 34 আর 3-এ 37 বছর, 374 বছর হলো। তাহলে এখন কি উত্তর চেয়েছে আমাদের না নতুন মেয়ের বয়স কত। তাহলে আগের 16 জনের গড় মোট বয়স ছিল আমার 320 বছর,
এখন মেয়েটা যোগ করাতে 17 জন আমার হয়েছে, 17 জনের আমার মোট বয়স হয়েছে 374 বছর। তাহলে নতুন মেয়ের বয়স বের করতে হলে কী করতে হবে, 17 জনের যে মোট বয়স তার থেকে 16 জনের যে মোট বয়স সেটা বিয়োগ করে দিলে আমার নতুন মেয়ের বয়স বেরিয়ে যাবে। তাহলে আমরা এটা লিখতেই পারি যে নতুন মেয়ের বয়স সমান 374 মাইনাস 320 সমান 54 বছর। নতুন মেয়ের বয়স সমান 374 মাইনাস 320 সমান 54 বছর। উত্তর আমাদের হয়ে গেল। 54 বছর কি আছে, এতে আছে 37 বছর, হবে না। বিতে আছে 14 বছর, হবে না। সিতে আছে কত দেখো, 54 বছর। তাহলে সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তাহলে এরকম ধরনের অঙ্ক তোমরা কিন্তু প্র্যাকটিস করো এবং আমিও প্র্যাকটিস করাবো তোমাদের পরবর্তীকালে। ঠিক আছে, তোমরা খালি আমাদের সাপোর্ট করো। ঠিক আছে, দেখে নিই তাহলে পরের অঙ্কটি। 5 নম্বর অঙ্কটি দেওয়া আছে কি, প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত। প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত। এ 11, বি 25.5, সি 28 নাকি ডি 45। বন্ধুরা দেখো, অঙ্কটা কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবল মেন্স 2017 সালে পড়ে এসেছিল। ঠিক আছে, তো এই অঙ্কটিও খুব গুরুত্বপূর্ণ এবং এইরকম ধরনের অঙ্কও খুব গুরুত্বপূর্ণ। তাহলে এরকম ধরনের অঙ্ক করতে গেলে কি করতে হবে, এই প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় বা এরকম এই বর্গের গড় যদি বলে, যদি আমার 5টি, 6টি, 7টি, 8টি, 10টি যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গের গড়ই করতে বলা হোক, তাহলে আমাদের একটি সূত্র মনে রাখতে হবে। সূত্রটা কি, আমাদেরকে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6 কি করতে হবে না, n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। তাহলে nটা আমাদের কি হবে, nটা আমাদের হবে না, এখানে যতগুলি সংখ্যা বলবে সেই সংখ্যাটির মান আমরা n বসাবো। এখানে 5 বলেছে, তাই আমরা এখানে n এর মান 5 বসাবো। যদি আমাদের এখানে 6 বলতো তাহলে আমরা n এর মান 6 বসাতাম। যদি 7 বলতো, 7টি বলতো তাহলে আমরা 7 বসাতাম। যদি 10টি বলতো তাহলে 10 বসাতাম। ঠিক আছে, তাহলে আমরা কি করে লিখতে পারি, সূত্রটা হচ্ছে, আর মনে করে নাও, লিখে নাও ভালোভাবে। যদি প্রথম 5টি, 7টি, 8টি, 10টি, 12টি, 15টি যতই স্বাভাবিক সংখ্যার বর্গের গড় বলুক না কেন, আমাদেরকে সূত্রটা মনে রাখতে হবে কি, n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। n এর মানটা কি হবে, n মানটি হবে যতগুলো স্বাভাবিক সংখ্যা বলবে তার মান হবে n। এখানে 5টি বলে তো আমরা 5 লিখেছি, যদি 7টি বলতো তাহলে আমরা 7 লিখতাম, যদি 10টি বলতো তাহলে আমরা 10 লিখতাম। তাহলে n এর মানটা বসিয়ে দেখি কি আসছে, n এর মান আছে 5। তাহলে আমরা বসালাম 5 প্লাস 1 ইন্টু 2 ইন্টু 5 প্লাস 1 বাই 6 বাই 6 সমান কত হলো আমাদের, 6 ইন্টু 5 2 10 যুক্ত 1 বাই 6, 6 6 কেটে গেল, আমাদের কত হলো 11। উত্তর কত হলো 11। 11 কত আছে, 11 আছে, এর অপশানে আছে 11। 11 তাহলে আমরা হয়ে গেল এ, অপশান এ 11 উত্তর। অঙ্কটি আরেকবার বুঝে নাও, যদি প্রথম 5টি, 7টি, 10টি, 12টি, 15টি, 20টি যতগুলি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় বলুক না কেন, তাহলে আমাদের একটি সূত্র মনে রাখতে হবে, n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। এই সূত্রটিতে n সমান কি হবে, যতগুলো স্বাভাবিক সংখ্যার বর্গের গড় বলবে সেই পরিমাণ অথবা সেই সংখ্যাটি আমাদের n এর মান হবে। এখানে 5টি বলে আমরা 5 লিখেছি, 5 লিখে অঙ্কটি করেছি। ঠিক আছে, তাহলে অঙ্কটির উত্তরে হয়ে গেল কত, 11। এটি হয়ে গেল অপশান এই 5 অঙ্কের উত্তর 11, অপশান এ। আরেকটা নিয়ম কি আছে না, আরেকটা নিয়ম আমরা লিখতে পারি। ট্রিক্স কি হবে না, বলেছে আমাকে 5টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড়। তাহলে 5টি স্বাভাবিক সংখ্যার বর্গ আমি কত সেটা লিখে নেব। প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার বর্গ কত আছে, একের বর্গ, প্রথম 5টি কত, প্রথম 5টি স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5,
1 2 3 4 5, পাঁচটি সংখ্যা, প্রথম পাঁচটি স্বাভাবিক সংখ্যা কত? 1 2 3 4 5, পাঁচটি স্বাভাবিক সংখ্যা হয়ে গেল। তাহলে আমরা লিখলাম পাঁচটি বর্গ কত হচ্ছে? 1 এর বর্গ প্লাস 2 এর বর্গ প্লাস 3 এর বর্গ প্লাস 4 এর বর্গ প্লাস 5 এর বর্গ। এবং কি করতে বলেছে? স্বাভাবিক বর্গ হলো বর্গের গড়, মানে পাঁচটি বলেছে তাই 5 দিয়ে ভাগ করে দিলাম। 5 সমান কত হবে? 1 এর বর্গ 1, 2 এর বর্গ করলে হবে 4, 3 এর বর্গ করলে হবে 9, 4 এর বর্গ করলে হবে 16, 5 এর বর্গ করলে হবে 25 বাই 5 সমান কত হবে? যোগ করলে 4 একে 5, 5 16 9 25 5 30, 30 আর 25 হচ্ছে 55, 55 বাই 5 সমান আমাদের হয়ে গেল 11। দেখো বন্ধুরা, এখানে 11 এসছে, এখানে 11 এসছে। তোমাদের যে নিয়মটি মনে রাখতে পারবে তুমি সেই নিয়মটি করতে পারো, দুটো নিয়মই ঠিক। ঠিক আছে, তাহলে শর্টকাট হলে এই নিয়মটি ভালো, বা তোমাদের যেটা মনে হয় তোমরা সেই নিয়মটিতে করতে পারো। আমার উত্তর পেয়ে গেলাম 11।